Thank you and Assalamu alaikum everyone. Should I speak in English or it would be Bangla English মিশিয়ে? আচ্ছা ঠিক আছে। আজকে প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাই শরীফ সাহেবকে যে আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাদার সিম্পোজিয়াম লিখেছেন। তো ইটস বেসিক্যালি আমাদের মুসলিম কমিউনিটিকে অ্যাওয়্যার করাটা খুব জরুরি আজকে। মানে আমি নিজে আইনের ছাত্র, যদিও এখন পড়াই, আমার ছেলেমেয়েরা এখন মানে আমার স্টুডেন্টরা জাজ উকিল হচ্ছে, বাট আমিও আইনের ছাত্র। তো আমি আইনের দিকটা একটু আজকে বলবো। দুদিন আগে আমাকে শরীফ সাহেব যখন ফোন করেন যে আমি কিন্তু আমার স্পেশালাইজেশন কিন্তু ক্রিমিনাল ল, কিন্তু আজকে কোনো ক্রিমিনাল ল নিয়ে আলোচনা হবে না। ক্রিমিনোলজি উনি ভালো একটা টপিক ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি, যেটা আমাদের কনস্টিটিউশনের প্রিঅ্যাম্বলে বলাই আছে। তো এই ইকুয়ালিটিটা অনেকে আমরা হয়তো সবাই তো আর কনস্টিটিউশন পড়িনি, হ্যাঁ পড়েছি, স্কুলে সিভিক্সে থাকতো বা গ্র্যাজুয়েশন লেভেলে আমরা পড়েছি, কিন্তু একটু বেসিক ধারণাটা আমাদের কিন্তু ক্লিয়ার না এখন। ইকুয়ালিটি আর্টিকেল 14-এ বলা আছে ইকুয়ালিটি সবার জন্য। ইকুয়ালিটি মানে কি? রাইট অফ ইকুয়ালিটি মানে সবাই ইকুয়াল। কিন্তু এখানে আরও যদি আমরা ইনডেপথ অ্যানালিসিস করি, এগুলো আমরা উপর থেকে পড়ে নিই, হ্যাঁ আর্টিকেল ইকুয়ালিটি আছে সবার জন্য, সবাই দুজনে একই ইকুয়ালি সার্কামস্ট্যান্স মানে ইকুয়ালি হবে, কিন্তু দুটো ভাগ আছে এখানে। ইকুয়ালিটি মানে হচ্ছে আর্টিকেল 14-এর একটা হয় ফর্মাল ইকুয়ালিটি আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি। আমাদের কনস্টিটিউশনালে কনস্টিটিউশনাল যদি আপনি অ্যাসপিরেশন দেখেন কি চায়, কনস্টিটিউশন ফ্রেম হয়েছে 1949-50-তে। তার আগে অনেক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছে, তারপরে কনস্টিটিউশন হয়েছে। একদিনের উইদিন আ ফোর্টনাইট কনস্টিটিউশন আসেনি। সেখানে অনেক কমিটি ছিল, অনেক বিদ্যমানরা ছিলেন, যেখানে অনেক আর্গুমেন্টস হয়েছে, অনেক ইস্যু নিয়ে সেখানে উঠেছে। আমি আসছি সেখানে, যেমন রিজার্ভেশনের ব্যাপারে আমি ঢুকবো। তো ইকুয়ালিটি মানে যেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন চাই হচ্ছে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি, ফর্মাল ইকুয়ালিটি আমরা চাই না। এবার ফর্মাল ইকুয়ালিটি মানে কি? ফর্মাল ইকুয়ালিটি মানে হচ্ছে দুটো আলাদা রকম দুটো ব্যক্তি একইভাবে সমানভাবে তাদের সাথে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু কনস্টিটিউশন চায় না, এটা আছে, এটাও বলা আছে। আর আর্টিকেল 14-এর মধ্যে দুটো ব্যক্তি, দুটো ভিন্ন ব্যক্তি, টু কাইন্ডস অফ পিপল, লাইক দে আর বিং ট্রিটেড ইকুয়ালি ওয়েন ইকুয়ালি সার্কামস্ট্যান্সড। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি, যেখানে আমরা ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টও করতে পারি। কেন আপনারা জানবেন আর্টিকেল 14-এর পরে আর্টিকেল 15-16 অনেক আছে। আমাদের কনস্টিটিউশন বিশাল বড়, সেখানে আমাদের একটা পজিটিভ ডিসক্রিমিনেশন বা প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনের ব্যাপারেও বলা আছে। আপনারা জানেন যে মহিলা শিশুদের জন্য আর্টিকেল 15 সাবক্লজ 3-তে স্পেশাল প্রভিশন করতে পারে কোনো ল আমরা লেজিসলেট করতে পারি, স্টেট গভর্নমেন্ট করতে পারে, সেন্ট্রাল করতে পারে। আর্টিকেল 15 সাবক্লজ 3-তে বলা আছে। এটাও কিন্তু একটা পজিটিভ ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ে। দেখুন আমি একটা ওয়ার্ড ইউজ করছি, পজিটিভ ডিসক্রিমিনেশন। ইট ইজ এ ডিসক্রিমিনেশন, ইট ইজ আ সর্ট অফ ডিসক্রিমিনেশন, বাট ইন আ পজিটিভ ম্যানার। প্রোটেকশন দিচ্ছি, আমি স্পেশাল প্রিভিলেজ দিচ্ছি আজকে ওমেন আর চিলড্রেনদেরকে, কিন্তু সেটা ইন আ পজিটিভ ম্যানার। আই এম ডিসক্রিমিনেটিং, বাট যেহেতু আমাদের আর্টিকেল 15 আবার 16 ক্ল্যারিফাই করছে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না, সবাই ইকুয়াল, আর্টিকেল 14 তাই বলছে। কিন্তু এই ডিসক্রিমিনেশনটা অ্যালাউড। এই ডিসক্রিমিনেশনটা মানে যেটা আমি পজিটিভ প্রোটেকশন দিচ্ছি, তো ওরা ভালনারেবল গ্রুপ, ওমেন চিলড্রেন, ওরা ভালনারেবল, ওদেরকে আমি স্পেশাল কিছু আনতেই পারি। কত ল হয়েছে আমাদের, পক্সো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কত সব এখান থেকেই অ্যারাইজ করছে, রুটটা এটাই। তো আমাদের কনস্টিটিউশনের অ্যাসপিরেশনটা বুঝতে হবে। ইকুয়ালিটি, এই সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি, যে যারা সোশ্যালি, এডুকেশনালি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তাদের জন্য আমরা রিজার্ভেশন, যে ইস্যুটা এসছে করতে গিয়ে, রিজার্ভেশনও ফলস আন্ডার প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন। তো এই যে রিজার্ভেশন পলিসিস, এত স্টেট গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়াতে এত রাজ্য, এতবার এত ইস্যু হয়েছে, এত জাজমেন্ট, নট অনলি দিস ক্যালকাটা হাইকোর্ট জাজমেন্ট যে 2024-এ মে মাসে হয়েছে, এরকম অনেক রাজ্যে। আমি ডেটাগুলো দেবো, আমি নিয়ে এসছি। তো এই রিজার্ভেশন পলিসি একটা এক্সাম্পল এই পজিটিভ ডিসক্রিমিনেশন। তো যখন আমি বলছি যে এই উইকার, সোশ্যালি উইকার, এডুকেশনালি উইকার, ব্যাকওয়ার্ড যারা, তাদের জন্য নানানভাবে নানান সময়ে রিজার্ভেশন পলিসি হয়েছে। এবার আজকে ইস্যুটা কোথায় আমাদের এটা জানতে হবে। যে আমি একটু আগে বললাম যে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নানান ডিবেটে হয়েছে। 1949-এ কনস্টিটিউশন ড্রাফট হওয়ার আগে, তার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেটে বলা হয়েছিল
যে একটা শরীফ সাহেব একটা খুব সুন্দর কথা বললেন যে একটা পুরো সমাজ, পুরো কমিউনিটি বা পুরো সোশ্যাল গ্রুপকে কি আমি ওবিসি বা রিজার্ভেশন দিতে পারি? আমি ওবিসিতে আসছি না, আমি রিজার্ভেশন দিতে পারি। সেখানে অনেক আমাদের বি.আর. আম্বেদকর সাহেব, আমাদের সর্দার পটেল সাহেব তখন আর্গুমেন্টে বলেছিলেন, হ্যাঁ গোটা সোশ্যাল গ্রুপ কিন্তু আমি হতে পারি, কিন্তু সেই সোশ্যাল গ্রুপটাকে ব্যাকওয়ার্ড হতে হবে, রিলিজিয়নের বেসিসে আমি কিন্তু তাকে করব না। আর্টিকেল 15 আর 16-এর সাবক্লজ 1 আর 2-তে সেটা বলে দিয়েছে। আমি একটু আনছি লগুলো, সবাই হয়তো অতটা মানে লয়ের ওই আর্টিকেলগুলো মনে রাখেন না, কিন্তু আমি যেহেতু আইনের ছাত্র একটু রেফার করি আমরা। তো এই আর্টিকেল 15(1) আর আর্টিকেল 16(1)-এ এটা ক্ল্যারিফাই করে দিয়েছে যে রিজার্ভেশন আপনারা করতে পারেন, এই যে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনের কথা বললাম, কিন্তু সেটা একটা পুরো এন্টায়ার গ্রুপকে আমি করব না অন দ্য বেসিস অফ রিলিজিয়ন or sex or place of birth or my creed or my whatever. So these are the issues যেখানে আমি I cannot go for this reservation on the basis of this. হ্যাঁ, যদি পুরো আমার গ্রুপটাই, পুরো আমার কমিউনিটি যদি ব্যাকওয়ার্ড, হ্যাঁ পুরো ব্যাকওয়ার্ড হবে। তাই জন্য বি.আর. আম্বেদকর সাহেব আর পাটেল সাহেব ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেটে বলেছিলেন যে হ্যাঁ পুরো সোশ্যাল গ্রুপটা হতে পারে, কিন্তু হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট? দ্যাট সোশ্যাল গ্রুপ এন্টায়ারলি শুড বি ব্যাকওয়ার্ড। এবার রিজার্ভেশন খালি মানে ওবিসি না, রিজার্ভেশন মানে এসসি, এসটি, ওবিসি। আর যদি ইন অর্ডার অফ মেরিট দেখেন ওবিসি ওপরে, তাই জন্য পরীক্ষার কাট অফ মার্কস ওবিসির বেশি থাকে দেখি আমরা। তো ওবিসি মেরিট ওয়াইজ কিন্তু ওবিসি ওপরে, তারপরে এসসি, তারপরে এসটি। এটা এখন আমাদের অনেক জাজমেন্টে আমরা পেয়েছি। তো রিজার্ভেশন মানে আজকে যেটা আমরা কথা বলবো যে কনস্টিটিউশনের অ্যাসপিরেশন কি, মানে প্রমিস কি করেছে আর কি হয়েছে, এতদিন জার্নিটা কি হয়েছে, পুরো স্টেটে কোন কোন রাজ্যে কি ডেটা আমি একটু নিয়ে এসেছি, আমি বলবো যাতে আমাদেরকে অ্যাওয়ারনেসটা দরকার। তো এই যে রিজার্ভেশনের ইস্যুটা আজকে নতুন না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছে, তার মানে বুঝতে পারছেন কনস্টিটিউশন তখন আসেনি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়ে গেছে, বি.আর. আম্বেদকর সাহেব উত্তর দিয়েছেন হ্যাঁ একটা টোটাল সোশ্যাল গ্রুপকে যদি ব্যাকওয়ার্ড হয় আমি তাকে রিজার্ভ করতে পারি, আমি তাকে স্পেশাল বেনিফিটস বা এই ডিসক্রিমিনেশন করতে পারি ওদের ডেভেলপমেন্টের জন্য, ওরা যাতে মেন স্ট্রিমে ফিরে আসতে পারে। ওরা পিছিয়ে পড়েছে, ওরা সোশ্যালি ব্যাকওয়ার্ড, ওরা এডুকেশনালি ব্যাকওয়ার্ড, ওরা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। কিন্তু এই যে রিজার্ভেশনের কথা আমি বললাম, এই রিজার্ভেশন কিন্তু যেটা শরীফ সাহেবও বললেন টোটাল 50%-এর বেশি হবে না। কোথায় বলা হয়েছে? একটা জাজমেন্টে বলা হয়েছে, এম.আর. বালাজি কেস 1963-তে। তো সেখানে আরও অনেক কিছু এসছে যেখানে কাস্ট বেসিসে হবে না, অনেক কিছু বালাজিতে একটা জিনিস বলেনি, আরও অনেক কিছু বলেছে, সেটা আমি ওদিকে যাচ্ছি না। তো এম.আর. বালাজিতে আমরা জানতে পারলাম যে হ্যাঁ রিজার্ভেশন আমরা করতে পারি, সেখানে আমরা এর বেশি পার্সেন্ট আমরা করতে পারবো না, সেটা এসসি, এসটি, ওবিসি সব মিলিয়ে। আর ওবিসি উনি যেন বললেন 27% ইজ দ্য কারেক্ট থিং নাও, কিন্তু ইস্যুটা ওখান থেকে শুরু হয়নি। এই রিজার্ভেশন অ্যাজ আ হোল, এসসি, এসটি, ওবিসি সবার যে এই রিজার্ভেশন ফাইটটা শুরু হয়েছে 1951 সাল, 1951। এটা ফেমাস কেস ছিল চাম্পাকাম দোরাই রাজন ম্যাড্রাসের। এই যে ফাইট, এই ব্যাটল, এই স্ট্রাগল, এই যে বলছেন, এটা শুরু হয়েছিল একটা ব্রাহ্মীণ মেয়ের থেকে। একটা ব্রাহ্মীণ মেয়ে 1951 সালে ম্যাড্রাসে এই কেসটা এসেছিল, রেজাল্ট হচ্ছে চাম্পাকাম দোরাই রাজন, একটা কেস, খুব ফেমাস কেস। সেখানে একটা ব্রাহ্মীণ মেয়ে তার নিজের কাস্টের এগেনস্টে, মানে ব্রাহ্মীণের যে রিজার্ভেশন ছিল তার এগেনস্টে গিয়ে ফাইট করেছে। ব্রাহ্মীণের কিছু কিছু লিস্টে ওরা হয়তো পেয়েছিল এসসি, এসটি, হোয়াটএভার, আপার কাস্ট হয়েও, সেটার এগেনস্টে ওই ব্রাহ্মীণ মেয়েটা ফার্স্ট লড়েছিল। সেখান থেকে কিন্তু শুরু 1951 থেকে। তাহলে এবার প্রবলেমটা কি? আমি প্রবলেমটাতে আসি। এটা আমার ফার্স্ট পার্টটা গেল, যেটা ইকুয়ালিটির ব্যাপারটা বোঝা উচিত, আর এই ফাইটটা কিভাবে শুরু হলো। তারপরে এবার এই যে আমাদের, যদি আমরা ইন্ডিয়াকে দেখি, আমাদের যা গিভেন দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ডিফারেন্ট স্টেটস, ডিফারেন্ট কালচার, কসমোপলিটন নেচার, এত তো আমাদের উই অল নো দ্যাট দের ইজ এ কাস্ট সিস্টেম। আমাদের খুব একটা সোশ্যাল ইভিল যেটা ঢুকে আছে আমাদের সোশ্যাল স্টেটাতে, যে কাস্ট সিস্টেম আছে। ইভেন আমাদের মুসলিমদের মধ্যে তো এত কাস্ট, এই যে আমরা যে 77টা যে ক্লাসের কথা উনি বললেন যে সরানো হয়েছে, তারা তো ডিফারেন্ট এক একটা জাতি, এক একটা কমিউনিটি, এক একটা কে রিপ্রেজেন্ট করছেন। যদিও ইসলাম সেটা বলে না যে কাস্ট সিস্টেমকে আমরা ফেভার করি, কিন্তু সোশিওলজি পার্সপেক্টিভ, আমরা একাডেমিক একটা ডিসকাশন হচ্ছে, সোশিওলজির দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা কারেক্ট যে কাস্ট সিস্টেম ছিল, আর আমরা মুসলিমদের মধ্যেও কাস্ট আছে।
এটা মেনে নিতে হবে। তারপর এই যে প্রবলেমটা তাহলে কোথায়, এই যে আমাদের এত কাস্ট এত কিছু, তাহলে যারা সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তাদেরকে তাহলে আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, এই জন্য রিজার্ভেশন। এখান থেকে শুরু ফাইটটা। এবার এই আর্টিকেল 15 এবার আর 16-এর কথা যখন আমি বলছিলাম, এই যে এসসিদের জন্য রিজার্ভ করা যাবে, এসটির জন্য করা যাবে, সেরকমই ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ব্যাপারটা এলো। এবার আমি একটু মানে এই যে মুসলিম রিজার্ভেশনের ব্যাপারটাতে আসি, যেহেতু আমাদের আজকে এই মেন প্রাইমারি অবজেক্টিভটা ছিল যে এটা ব্যাপারে বেশি অ্যাওয়ারনেস করা। তো আমাদের যখনই মুসলিম পপুলেশনকে, মুসলিম কমিউনিটিকে রিজার্ভেশন দেওয়ার কথা এসছে, সেটা একটা ওই বাংলায় তুষ্টিকরণ বলি আমরা, অনেক সময় আমরা এখন মিডিয়াতে শুনছি অ্যাপিজমেন্ট পলিসি। যখন যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো পার্টি ইন পাওয়ার ভোটের আগে ইলেকশনে জাস্ট ফর ইলেকট্রাল গেমস এটা অ্যানাউন্স করে দেয়। এটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ আমরা পেয়ে গেলাম, বিশাল মজা। কি পেলে তুমি ভাই? আজকে দাঁড়িয়ে যখনই আমরা দেখুন, আপনার রেকর্ড পুরো দেখুন, আমি বলবো কোন কোন গভর্নমেন্ট, কোন কোন স্টেটে কে কী, কোন গভর্নমেন্ট থাকাকালীন কী হয়েছে। তো এই যখনই মুসলিম পপুলেশন, মুসলিম কমিউনিটিকে রিজার্ভেশন দেওয়ার কথা হয়েছে যে হ্যাঁ মুসলিমদেরকে আমরা ঢোকাবো, দেখবেন আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো পার্লামেন্টারি ইলেকশন হোক কি বাই ইলেকশন হোক, যে কোনো সময় একটা পলিটিক্যাল এজেন্ডা, একটা পলিটিক্যাল ভেন্ডেটা দিয়ে কালারফুল করে সেটাকে প্রেজেন্ট করে অ্যানাউন্স করা হয়েছে। ফর এক্সাম্পল আমি এবার যাচ্ছি কেরালা। 1952 থেকে 1956-এর মধ্যে, কেরালা মানে গডস ওন কান্ট্রি, সেখানে 1952 থেকে 1956-এর মধ্যে মুসলিমদেরকে ইনক্লুড করা হয়েছিল ওবিসি লিস্টে। কত পার্সেন্ট? 10 থেকে 12%। এগুলো নানানভাবে হাইকোর্টে অপোজ হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে, অনেক স্টেটে এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং। কেরালাতে 1952 থেকে 1956-এর মধ্যে 10 to 12% মুসলিমকে ওবিসি লিস্টের মধ্যে ঢোকানো হলো। যা আমরা যে বলছি যে না মুসলিমরা নেই, ওবিসিতে আছে। কর্ণাটকাতে দেবেগৌড়া গভর্নমেন্টের সময় 1994, কর্ণাটকাতে দেবেগৌড়া গভর্নমেন্ট 1994 4% মুসলিম দেওয়া হয়েছিল ওবিসি লিস্টে। সে অনেক কমিটির রিপোর্ট আছে, এগুলো আমার কথা না, এগুলো সব কমিটি, জাস্টিস চিনাপ্পা রেড্ডি কমিটি, ভেঙ্কটেস্বামী কমিটি, অনেক কমিটি আছে, তারা রিপোর্ট দিয়েছে। তারপর তামিলনাড়ুতে করুণানিধি গভর্নমেন্টের সময় 1985-এ 3.5% মুসলিম ইন ওবিসি। দেখুন এই জার্নিটা আমার টপিকে আমি রেখেছিলাম যে হাউ দিস জার্নি প্রসিডেড, কীভাবে জার্নিটা একটা স্টেটে কীভাবে ছড়িয়েছে। তেলেঙ্গানাতে একটা গভর্নমেন্ট অর্ডারের বেসিস করে, এটার সাথে আমাদের হাইকোর্টের কেসে খুব রিলেশন আছে, আমি আসবো। একটা গভর্নমেন্ট অর্ডারের বেসিসে তেলেঙ্গানা আর আন্ধ্রপ্রদেশ তখন একসাথে ছিল, তখন আন্ধ্রপ্রদেশে একটা গভর্নমেন্ট অর্ডারের বেসিসে একটা রিজার্ভেশন দেওয়া হয়েছিল, বাট সেটাকে হাইকোর্টে পুরো চ্যালেঞ্জ করে ওটা এখনও সাবজুডিস সুপ্রিম কোর্টে চলছে, পেন্ডিং। সাবজুডিস মানে পেন্ডিং, এখনও সুপ্রিম কোর্টে এখনও কোনো ডিসিশন আসেনি। কিন্তু 2017 সালে 12% ওবিসি উইথ দ্য কনসালটেশন অফ দ্য স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের খুব এসেন্স একটা রোল আছে এখানে, খুব প্রাইমারি রোল আছে। এই যে লিস্টে যে 77 জন এলো, কীভাবে 20 জন নেব না 77 জন না 10 জন নেব, এটা স্টেট বার কাউন্সিলের সাথে কনসালটেশন করে করতে হয়, দ্যাট ইজ দ্য প্রসেস। তো সেখানে তেলেঙ্গানাতে 2017 সালে 12% দেওয়া হলো, ওই স্টেট আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তেলেঙ্গানাতে দিল 2017 সালে। সেটা এখনও হাইকোর্টে, সুধীর কমিশন রিপোর্ট, এটা হাইকোর্ট থেকে অপোজ করা হলো, সেম আমাদের যেমন হাইকোর্টে করা হলো সেরকম ওখানে অপোজ করা হলো, সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং। এটা গেল। মহারাষ্ট্রতেও আমরা দেখেছি অনেকভাবে রিজার্ভেশন করা হয়েছে। ইভেন রিসেন্টলি আপনারা মারাঠার রিজার্ভেশনটা নিয়ে শুনবেন, নিউজে এসেছিল খুব। ফাডনাভিস গভর্নমেন্ট প্রথমে মারাঠাকে দেওয়া হয়েছে, আমি এবার মুসলিম না নন মুসলিমদের কথা বলছি, তারা কিন্তু আপার কাস্ট সো কল্ড, তাদেরকে ঢোকানো হয়েছে ওবিসিতে। সেটা আবার হাইকোর্ট চ্যালেঞ্জ হয়েছে, সাবডিউস এখনও সুপ্রিম কোর্টে বসে আছে, কিন্তু এখন অ্যাজিটেশন আবার শুরু হয়েছে মহারাষ্ট্র শিবসেনা গভর্নমেন্টের এগেনস্ট, মানে শিবসেনা গভর্নমেন্ট এটা আবার চাইছে, ফাডনাভিস এখন আবার ডেপুটি সিএম মহারাষ্ট্র, সে আবার জিনিসটা তুলছে মারাঠাকে আবার রিজার্ভেশন দেওয়ার। ইউপিতে 17টা কাস্টকে আমাদের অখিলেশ যাদব, তারপর যোগী আদিত্যনাথ পুরো ফেজে 17টা কাস্টকে মুসলিমের ওবিসিতে ঢোকানো হয়েছে, বাট হাইকোর্ট আবার স্টপ করেছে। তো দেখুন নানান জায়গায় কিন্তু আমরা অপোজিশন পেয়েছি, এখনও সুপ্রিম কোর্টে সেই ডিসিশনগুলো আসা বাকি। দেখতে হবে আমাদের সুপ্রিম কোর্ট কী বলে। আমাদের জুডিশিয়ারি যথেষ্ট ফেথ রাখতে হবে আমাদেরকে। জুডিশিয়ারি কিন্তু এখনও কনস্টিটিউশনে একটা বেসিক স্ট্রাকচার, ইন্ডিপেন্ডেন্ট। ওদের ইন্ডিপেন্ডেন্সের জন্য আমরা কে জাজমেন্ট দিয়েছে জজকে ক্রিটিসাইজ করা উচিত না। হ্যাঁ, জাজমেন্টটা আমরা একাডেমিক স্ফিয়ারে আলোচনা করতে পারি, তার অ্যানালিসিস করতে পারি, কিন্তু জুডিশিয়ারিতে আমাদেরকে ভরসা রাখতে হবে এখন।
এবার আমি আসবো ওয়েস্ট বেঙ্গল, আমাদের স্টেট পশ্চিমবঙ্গে কি হয়েছে। পশ্চিমবঙ্গে এই যে রিজার্ভেশন নিয়ে এত শোরগোল শরীফ সাহেব শুরু করলেন আজকে এই আলোচনা নিয়েই, যে এত আজকে একটা হিরিক পড়ে গেছে, হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে আমাদের স্টেটে। কী সে নিয়ে হিউ অ্যান্ড ক্রাই? এটা কিন্তু কেউ বলছে মমতাদি করেছেন, কেউ বলছেন বুদ্ধবাবু করেছেন। আসলে শুরু হয়েছিল কিন্তু সত্যি বুদ্ধবাবু লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় 5 মার্চ থেকে 24 মার্চের মধ্যে আমাদের তখনকার দাদেন গভর্নমেন্ট, বুদ্ধবাবুর গভর্নমেন্ট 42টা কাস্টকে ঢুকিয়েছিল ওবিসি লিস্ট। 42 জনের মধ্যে কিন্তু 41 জনই মুসলমান ছিল, মানে 41টা মুসলমান কমিউনিটি। এটা শুরু হয় কখন? যখন 1993 সালে আমাদের স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এস্টাবলিশড হয়। উইদাউট স্টেট বার্ড, মানে এটা সব এসছে কিন্তু ইন্দিরা সাহনি জাজমেন্টের পর। ইন্দিরা সাহনি জাজমেন্ট হচ্ছে আমাদের কাছে একটা মানে ল্যান্ডমার্ক জায়গা, যেখানে মন্ডল কমিশন বলে ফেমাস কেসটাকে বলে মন্ডল কমিশন কেস, কিন্তু জাজমেন্ট আছে ইন্দিরা সাহনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ওই কেস থেকে বলা হলো যে প্রত্যেকটা স্টেটের একটা স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থাকবে, তাদের সাথে কনসাল্ট করে আমরা এই লিস্ট বানাতে পারি, নিজে স্টেটরা বানাতে পারি। এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। এবার 1993-তে ওয়েস্ট বেঙ্গলে বানানো হলো আমাদের যে কমিশনটা, স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সেট আপ হলো 1993-তে। তারপরে এই হলো 2010 সালে 5 মার্চ থেকে 24 মার্চ 42টা কাস্টকে ঢোকানো হলো, তার মধ্যে 41টাই মুসলিম। 24 সেপ্টেম্বর 2010, এবার এই ওবিসি ক্লাসটাকে এবার ফার্দার না আরও ক্লাসিফাই করা গেল। কেন? মোর ব্যাকওয়ার্ড আর ব্যাকওয়ার্ড কোড, এটা খুব ইম্পর্টেন্ট জানতে হবে। দেখবেন ওবিসি এ আর ওবিসি বি, ওবিসি বিটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর ওবিসি এটা হচ্ছে মোর ব্যাকওয়ার্ড। এটা আবার একটা সাব ক্লাসিফিকেশন, মানে আরেকটা আবার আমি সাব ক্যাটেগরাইজেশন করলাম। সেই সাব ক্যাটেগরাইজেশনে 56টা কাস্ট হচ্ছে মোর ব্যাকওয়ার্ড আর 52টা কাস্ট হচ্ছে ব্যাকওয়ার্ড। এটা ডেট হচ্ছে 2010-এর 24 সেপ্টেম্বর। দাঁড়িয়ে আমরা কি পেলাম? 56টা হচ্ছে মোর ব্যাকওয়ার্ড আর 52টা হচ্ছে ব্যাকওয়ার্ড। তারপরে টিএমসি গভর্নমেন্ট এলো 2011 সালে মে মাসে, 35টা নতুন আবার কাস্টকে ঢোকানো হলো, তার মধ্যে 34টাই মুসলমান। 35টা কাস্টের মধ্যে 34টাই হচ্ছে মুসলমান। তো এইভাবে আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হিস্ট্রি। আমি কিন্তু এখনও জাজমেন্টে আসিনি, কি হয়েছে জাজমেন্টে, কি বলেছে কি বলেনি। তো এইটা হচ্ছে এইভাবে শুরু হলো পশ্চিমবঙ্গে, এই ছিল এটা। তাই জন্য দেখবেন জাজমেন্টে বলছে 2010-এর সব ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল, মানে 2010-এই তো হলো, সেইখানে যখন গ্রান্ট করা হয়েছিল তারপর থেকে যারা যারা পেয়েছে সব ক্যান্সেল। হ্যাঁ, খালি যারা চাকরি পেয়েছে তাদের ক্যান্সেল হবে না, এক্সেমশনও দিয়েছে। এবার আমি আসি জাজমেন্টটাতে, খুব ইম্পর্টেন্ট জায়গা, বুঝতে হবে। আমি জাজমেন্টটা নিজেও পড়েছি, আমি খুঁজে বার করেছি মেন জায়গাগুলো। তো জাজমেন্টারে 211 পেজের জাজমেন্ট, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী আর অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা সাহেব জাজমেন্টটা দিয়েছেন মে মাসে 2024 সালে। জাজমেন্টটা 4টে রিজন আমি বার করেছি আমার এক্সপ্লানেশনে, আমি যা বুঝেছি 4টে রিজন, 4টে খুব ইম্পর্টেন্ট রিজন আমরা একটু অ্যানালিসিস করি। ফার্স্ট, এই যে 77 জনকে যে সরানো হলো, 77টা কাস্টকে, ডিফারেন্ট কমিউনিটিসকে, যে যেভাবেই হোক, আগের 42 থেকে 41 বা 35 থেকে 34 করে যা পেলাম, আজকে দাঁড়িয়ে এটা সরানো হলো। তো কোর্ট বলছে, জুডিশিয়ারি বলছে যে দিস হ্যাজ বিন ডান বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। মানে এইটা স্টেট গভর্নমেন্ট একটা এক্সিকিউটিভ অর্ডার পাস করে করিয়েছে। কিন্তু বেটার প্রসেসটা কি আমি একটু আগে বলেছি, বেটার প্রসেসটা হচ্ছে স্টেট বারবার আমি বার কাউন্সিল বলছি, আমাদের বলে অভ্যেস তো, স্টেট বার কাউন্সিল। তো স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে কনসাল্ট করে এটা বানাতে হবে। এটা কিভাবে জানলাম? ওখানে আরটিআই এর ব্যাপারে মেনশন করা আছে। যারা একটু নিখুঁতভাবে জাজমেন্টটা পড়বেন দেখবেন আরটিআই অনেক নেওয়া হয়েছিল, অনেক আরটিআই হয়েছে, সেখানে আরটিআইতে অনেক আনসার দিয়েছে স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, আমাদের অ্যান্সার দিয়েছে, আরটিআই রিপ্লাই আছে ওখানে জাজমেন্টের মধ্যে। কেন জাজমেন্টটা এমনি দিয়ে দেওয়া হয় না, তার মধ্যে রেশিও থাকে, তার অবিটার ডিকটাম থাকে, রেশিও ডেসিডেন্ডি থাকে, মানে কি অবজারভেশন করেছে জাজরা, কি রিজন তার জাজমেন্টে, সব দেওয়া থাকে জাজমেন্টের মধ্যে। এই জন্য 211 পাতার জাজমেন্ট হয়, 1 পাতার জাজমেন্ট হয় না। তার মধ্যে সব রিজনিং দেওয়া আছে, কেন আমি দিলাম, আমার অবজারভেশন কি, আমার দেওয়ার কারণ কি,
সেখানে আরটিআইতে মেনশন করা আছে হ্যাঁ এই যে এক্সিকিউটিভ অর্ডারটা পাস হয়েছে যে 77 জন, সেটা আমাদের স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনও কিন্তু মেনেছে, বলছে হ্যাঁ আমাদের সাথে কনসাল্ট করা হয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কি বললো আরটিআইতে যে আমরা কনসাল্ট করেছি, হ্যাঁ তারপরেই কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে স্টেট বার কাউন্সিল আমাদের স্টেট গভর্নমেন্ট পাস করবে। কিন্তু সেকেন্ড পয়েন্টটা খুব জরুরি। এবার সেকেন্ড রিজনটা সাব ক্যাটেগরাইজেশনে করা হয়নি। এটা জুডিশিয়ারি বলছে যে সাব ক্লাসিফিকেশনগুলো যে মোর ব্যাকওয়ার্ড যারা, এই সাব ক্যাটেগরাইজেশনটা সেই সাব ক্লাসিফিকেশনটা ওটা আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে কনসাল্ট করে করা হয়নি। এটা একটা দিক, এটা রিজন আমি পেয়েছি পড়ে। আর এই যে অন্যান্য স্টেটে আমরা দেখে আসছি মারাঠা, জাট, পাটিদার, গুজ্জার, এদের যখন রিজার্ভেশন হচ্ছে তখন কিন্তু এত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে না, এত স্ট্রিক্টলি ইন্টারপ্রিট করা হচ্ছে না, এত স্ট্রিক্টলি কি বলবো মানে ইনডেপথ অ্যানালিসিস করা হচ্ছে না, এত মানে একটা ওয়ার্ড ছিল স্ট্রিক্ট স্ক্রুটিনি, যেটা একটা আমেরিকান ডক্ট্রিন। একটা কেস আছে 2008 সালে অশোক ঠাকুরের কেস, যেখানে বলা হয়েছে রিজার্ভেশনের ক্ষেত্রে স্ট্রিক্টলি তাকে স্ক্রুটিনি করা যাবে না। 2008 সালের একটা কেস, অশোক ঠাকুরের কেস, যেখানে বলা আছে রিজার্ভেশনের ক্ষেত্রে স্ট্রিক্টলি স্ক্রুটিনাইজ করা যাবে না। তাহলে এত ইনডেপথ অ্যানালিসিস হচ্ছে কেন? যদি আপনি স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কথা যদি ম্যান্ডেটারি হয়, সেখানে তার কথা মেনে আপনি ক্যাটেগরাইজেশনটা করেছেন, তাহলে আবার আপনি এত ইনডেপথ অ্যানালিসিস করছেন কেন? ইনডেপথ অ্যানালিসিস মানে বলছে কোনো পাবলিক হিয়ারিং হয়নি, বলছে কোনো সার্ভে অফ দ্য পপুলেশন হয়নি। তাহলে আমরা এই জায়গাটা বুঝতে হবে জাজমেন্টে কেন বলা হলো যে স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে কনসাল্ট করা হয়নি। তো নিশ্চয়ই এখানে স্টেট গভর্নমেন্ট আমাদের যথারীতি একটা আর্গুমেন্ট দিয়েছেন বা দেবেন, বা সুপ্রিম কোর্টে গিয়ে দেবেন, এটা আমরা আশা করব। ফোর্থ পয়েন্টটা হচ্ছে ইনএডিকুয়েসি অফ রিপ্রেজেন্টেশন। এটা জুডিশিয়ারি বারবার বলেছে। মানে এই যে রিজার্ভেশন হবে, ওবিসি হোক কি এসসি এসটি হোক, আমি কোনো রিলিজিয়ান আনছি না, অ্যাজ আ হোল রিজার্ভেশন যদি আমি ধরি, সেখানে আর্টিকেল 335 কনস্টিটিউশন, আর্টিকেল 335-এ বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি আর ইনঅ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হলেই সে ব্যাকওয়ার্ড। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে আমি ব্যাকওয়ার্ড মানে কি না আমি কিছু করতে পারিনি বলে ব্যাকওয়ার্ড হলে হবে না, তার অনেক কিছু। হাউ ইয়েস ইউ আর ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড ইন দ্য সার্ভিসেস। সাচার কমিটির রিপোর্টও আছে 2006, আমি আসছি সাচার কমিটির রিপোর্ট, সেখানে বলা আছে যে মুসলিমরা হচ্ছে ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড। 2006-এর রিপোর্ট, যেটা আমাদের জন্য একটা খুব প্রাইম ডকুমেন্ট, বলেছে সিভিল সার্ভিসের রিপ্রেজেন্টেশন নেই, 3.5% to 4% মুসলিমস, তার মানে ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড ইন পাবলিক এমপ্লয়মেন্টস। আর কি বলছে, যদি আমি রিজার্ভেশন দিই তাহলে কিন্তু যেন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি না কমে যায়। আর্টিকেল 335-এ বলা আছে যে রিজার্ভেশন দেওয়ার সময় দেখতে হবে স্টেটকে বা সেন্ট্রালকে, যে কোনো যেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইনএফিসিয়েন্সি না হয়, কাজের ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে এই রিজার্ভেশন দিলে। এটাকে আমাদের হাইকোর্ট জোর দিয়েছে, এটা একটা পয়েন্ট যে ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট হচ্ছে না এই 77 জন, তারাও আছে। এবার আমি আরেকটা অ্যানালিসিস করলাম যে কিছু কিছু জিনিস ক্যালকাটা হাইকোর্ট ওভারলুক করেছে। এটা আমার অ্যাজ আ ল স্টুডেন্ট আমার কি বলবো অবজারভেশন, যে কিছু কিছু জিনিস মানে একটু ওভারলুক করা আছে, সেটাকে একটু কনসিডার করলে পারা যেত। যেমন এই যে সাচার কমিটি নিয়ে শুরু করি, সাচার কমিটিতে অলরেডি বলা আছে যে যে মুসলিমরা ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড, বলছে এই রিপোর্টটা ওল্ড, 2010 সালে জিনিসগুলো ঘটছে, 2006 সালের রিপোর্ট কি করে ওল্ড হতে পারে? আরে আমরা সেন্সাস 10 বছরে হয়, সেন্সাস আসে 10 বছর অন্তর অন্তর, ডিকেড। এখনও 2011 সেন্সাস, 2011 সেন্সাসে আমরা মানছি, এখনও নতুন সেন্সাস আসেনি। তো এইসব এম্পেরিক্যাল, সাচার কমিটিতে তো এম্পেরিক্যাল রিসার্চ আর কিছুই না, সবার সাথে সার্ভে করে সবার সাথে কথা বলে একটা অবজারভেশন। তো এগুলো রাতারীতি মানে প্রত্যেক বছর করা যায় না। 2006 রিপোর্টকে আমরা কীভাবে পুরনো বলতে পারি, সেটা একটা দিক। আর কি এই যে বলছে
একটা এক্সিকিউটিভ অর্ডারে রিজার্ভেশন দেওয়া হয়েছে। যদি আপনি দেখেন এই যে এসসি লিস্ট যখন হয় 1951-52 সালে, আর্টিকেল 341, 342 যখন এনটাইটেল করলো আর্টিকেল আমাদের কনস্টিটিউশন, যখন এসসি লিস্ট হয় তখনও কিন্তু প্রেসিডেন্ট অর্ডারে হয়েছিল, প্রেসিডেন্সিয়াল অর্ডারে ওই এসসি লিস্ট তৈরি হয়েছিল, কোনো উইদাউট এনি কনসালটেশন উইথ দ্য ন্যাশনাল কমিশন অর নাথিং। তখন খালি এসসি আর এসটি কিন্তু খালি অনলি ফর হিন্দুজ। তারপর পরে 1956 সালে শিখদের ঢোকানো হয়েছিল, আর 1990 সালে বুদ্ধিস্টদের। তাই জন্য তো আমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসে পড়ে আমরা, নাহলে তো আমরাও এসসি এসটিতে পেতাম। কিন্তু এখানে আরেকটা জিনিস জানতে হবে, এটা অকুপেশনাল গ্রুপিং হয়। অকুপেশনাল স্ট্যাটাস গ্রুপিং মানে এটাকে বলে, ভাবুন এসসি লিস্টে আমার কাউন্টার পার্ট হিন্দুতে ওই একই প্রজাতি, একই জাতের, একই কাজ, নায়ক, অনেক কিছু আছে, এরকম লিস্ট আছে। সেই অকুপেশনাল স্ট্যাটাস যদি দেখি তাহলে আমার ইকুইভ্যালেন্ট কাউন্টার পার্টকেও আমার দেওয়া উচিত ওবিসিতে। যদি আমি এসসিতে ওই হিন্দু জাতের ওই কমিউনিটিকে দিচ্ছি, একই কাজ করে, একই অকুপেশন তার গ্রুপ, তাহলে সেই সোশ্যাল স্ট্যাটাসে সেই অকুপেশন গ্রুপটাকে কনসিডার করে আমি এই গ্রুপে দিলাম না কেন? এটা একটা দিক, এটা খুব ইম্পর্টেন্ট। আর বলছে, জাজমেন্ট বলছে যে সাচার কমিটি একটা ইকুয়াল অপরচুনিটি কমিশন করতে বলেছিল মুসলিমদের জন্য, ইকুয়াল অপরচুনিটি কমিশন। কিন্তু এটা মুসলিমদের জন্য বলেনি, সবার জন্য বলেছিল সাচার কমিটি। যদি সাচার কমিটি আবার দেখেন আপনারা, সেখানে বলা আছে যে ইকুয়াল অপরচুনিটি কমিশনটা নট অনলি ফর মুসলিমস, ইট হ্যাজ টু বি লুকড ইনটু ফর অল দ্য ব্যাকওয়ার্ড অ্যান্ড ক্লাসেস, নট অনলি ফর মুসলিমস। তো জাজমেন্টে বলা হলো যে এটা খালি মুসলিমদের জন্য করা হয়। তাহলে আজকে ইন্দিরা সাহানির যে জাজমেন্ট, মন্ডল কমিশন কেস, যেখানে বলা হলো যে পুরো গ্রুপকে আমি করতে পারি, কিন্তু পুরো গ্রুপকে কিন্তু এটা মাথায় রাখতে হবে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান আমি কোনো দিন রিজার্ভেশন দিতে পারি। তাহলে সবাই মুসলমান, প্রত্যেকটা অ্যাজ আ হোল মুসলমান, সবাই ওবিসি, তা আমি ওবিসি হব। তারপর আবার ক্রিমি লেয়ার ডকুমেন্ট আছে একটা, ওই মন্ডল কমিশনেই বলা হয়েছে ক্রিমি লেয়ার মানে, ক্রিমি লেয়ার মানে হচ্ছে ভাবুন আমার বাবা আইএস অফিসার হয়েছে ওবিসি নিয়ে, এখন আর বাবা কিন্তু ওবিসি নেই, বাবা আইএস অফিসার, এবার তার ছেলে মানে আমিও যদি আমার ক্লেম করি আমি ওবিসি হবে না, এটাকে ক্রিমি লেয়ার ইন শর্ট। এটাকেও মেন্ডেল কমিশন ক্লিয়ার করেছে ইন্দিরা সাহানির জাজমেন্টে। তাহলে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে রিজার্ভেশনটা হবে অনলি অন দ্য বেসিস অফ ইয়োর ইনঅ্যাডিকুয়েটলি বিং রিপ্রেজেন্টেড অ্যান্ড ইয়োর ব্যাকওয়ার্ডনেস। এই ব্যাকওয়ার্ড, এই দুটো কথা একদম কোটের মধ্যে থাকবে, ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড, এই দুটো না হলে হবে না। এটা কিন্তু এমনও না যে আপনি মুসলিম বলে আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনি মুসলিম বলে আপনাকে রিজার্ভেশন দেওয়া হবে না অ্যাজ আ হোল অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, না, এটাও যেমন না। হ্যাঁ, আপনি যদি প্রুভ করেন যে আমার পুরো কমিউনিটিটা ব্যাকওয়ার্ড, হ্যাঁ আপনি পুরো কমিউনিটি হবে। বি আর আম্বেদকরও বলে গেছেন, ইন্দিরা সাহানির জাজমেন্টও বলে গেছে যে টোটাল সোশ্যাল গ্রুপটাই হতে পারে, কিন্তু সোশ্যাল গ্রুপটাকে এরকম করলে দেখালে হবে না কেউ আইএস কেউ সবাই বেনিফিট নিয়েছে, তাহলে হবে না। পুরো গ্রুপ যদি আমার ব্যাকওয়ার্ডে, হ্যাঁ পুরো ব্যাকওয়ার্ড গ্রুপই হবে। এই জায়গাগুলো একটু বুঝতে হবে, কিছু কিছু মাইনিউট জায়গা, কিন্তু সেটা আমাদেরকে এই অ্যাওয়ারনেসগুলো দরকার। এই তাই জন্য আমি শেরিফ সাহেবকে বলছিলাম আরও সেশন এরকম করা উচিত, তাহলে আমরা মানে একটু স্প্রেড করতে পারবো নলেজটা, যা জানি ছোট কম জানি সেটা যদি স্প্রেড করতে পারি। এবার আপনি যদি দেখেন অনেক আপার কাস্ট কেও ঢোকানো হয়েছে আমাদের ওবিসি লিস্টে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, অনেক আপার কাস্ট, ওয়েস্ট বেঙ্গল আছে, অন্যান্য স্টেটেও আছে, তারা পাচ্ছে। তাহলে এই 77 জন যদি, ঠিক আছে কেউ যদি হয়তো মাইনিউটলি হয়তো সে ব্যাকওয়ার্ড না বা সত্যি কিছু ক্লারিফিকেশন হয়নি, সেই এক্সাম্পলগুলো দিই। ওয়েস্ট বেঙ্গলে দেখুন দুটো আমি বলছি, ব্রাজুলি ব্রাহ্মণ আর নাগার ব্রাহ্মণ আছে ওই ওবিসি লিস্টের কথা বলছি, প্রেজেন্ট ওবিসি লিস্ট আমাদের, ব্রাজুলি ব্রাহ্মণ আর নাগার ব্রাহ্মণ, আমি একটু লিখে নিয়ে এসেছি। তাহলে এরা যদি পায় বিং দ্য আপার কাস্ট, তাহলে 77 জন কি ভুল করেছিল? হিমাচল প্রদেশেও আছে ব্রাহ্মণ, ওবিসি লিস্টে আছে, বিং আপার কাস্ট হিমাচল প্রদেশে আছে। মহারাষ্ট্রতে রাজপুর সরস্বত ব্রাহ্মণ, ওদের এটা কাস্ট। গৌরব ব্রাহ্মণ, এটা মহারাষ্ট্রতে, গৌরব ব্রাহ্মণ, রাজপুর সরস্বত ব্রাহ্মণ। ইউপিতে লোধি রাজপুত, বিহারে গোস্বামী ব্রাহ্মণ আর ভূমিহার রাজপুত,
এরা সব বিং আপার কাস্ট ওবিসি লিস্টে আছে। তাহলে যারা মুসলিম এই ৭৭ জন কাস্টে যারা ব্যাকওয়ার্ড ক্লেম করছে, যারা বলছে সোশ্যালি তারা আন্ডার প্রিভিলেজ, এডুকেশনালি তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে সরিয়ে দেব? তো তারা তো কোনো এরকমভাবে যদি সরিয়ে দিই আমরা, এরকম যদি হাইকোর্টে অপোজিশন পেয়ে সুপ্রিম কোর্টের জন্য বসে থাকি, তো আমরা তো কোনোদিন মেন স্ট্রিমে এগিয়ে আসতে পারবো না। তাই জন্য একটা খুব ফেমাস একটা কোট বলে আমি শেষ করব, যে জন রলস, আপনারা শুনে থাকবেন যারা একটু জিউরিস্ট, খুব ফেমাস জন রলসের একটা কথা আছে, জাস্টিস শুড বি ডান ইকুয়ালি টু ডিফারেন্ট গ্রুপস, দেন অনলি দ্য রিজার্ভেশন পলিসি উইল বি সাকসিড। তা না হলে কিন্তু কোনোদিন সাকসিড করবে না। জাস্টিস শুড বি ডান ইকুয়ালি টু ডিফারেন্ট গ্রুপস। এই যে আমি প্রথমে শুরুতে আমার বলেছিলাম যে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ ডিসক্রিমিনেশন, আমি ডিসক্রিমিনেট করছি তো, এদেরকে তো আমি সরিয়ে আলাদা লিস্ট বানাচ্ছি। তো এই পজিটিভ ডিসক্রিমিনেশনটা হতে গেলে জাস্টিসটা করতে হবে। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। যদি কিছু প্রশ্ন থাকে আই ক্যান আনসার। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আমার রয়েছে, যে ক্যালকাটা হাইকোর্ট এই জাজমেন্টে অনেক ইনডেপথ অ্যানালিসিস করছে যারা 2010-এর পরে যারা ওবিসি রিজার্ভেশন পাচ্ছে। তা 2010-এর আগে যারা পেয়েছে তারা কোন সার্ভে কিংবা ইয়েতে কোনো কমিশন, তো তাদের গুলো কেন আসছে না এই সময়? বুঝলাম না তাদের প্রশ্নটা, যে 2010-এর পরে যারা আছে তাদের গুলো অ্যানালিসিস হচ্ছে। আমি 2014 না না বলুন না, আমি হ্যাঁ প্রশ্নটা আমি একটু ক্লিয়ার হলো না, বলুন না। প্রশ্নটা খুব সহজ, 2010-এর আগেরটা কেন এই পুরো এতে জাজমেন্টটা আসছে না? আচ্ছা আচ্ছা, খালি 2010টা কেন ক্যান্সেল করছে? না, 2000 পরে এটা 2007-এর একটা ল, ওই যেটা এসছে না প্রমোশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট, ওটাও একটা কিন্তু এখানে জাজমেন্টে আছে। না, ওর যেটা প্রশ্ন করেছে তার উত্তরটা খুব সোজা, যেটা জাজমেন্টটা বলে দিয়েছে 2010-এ যারা পেয়েছে তাদের এগেইনস্টে যেহেতু কেউ কোর্টে আসেনি, সেই জন্য আচ্ছা। তাদের ব্যাপারটা একদম পরিষ্কার বলে দিয়েছে। আচ্ছা, একদম পরিষ্কার বলে আচ্ছা। দিয়েছে। না, তারা এবার যে সঠিক পেয়েছে তা নয়, তারা সেটাও তাহলে স্কুটিনি হলে কিন্তু ধরা পড়তে পারে।